বন্ধুরা, দেশে আরও একটা নতুন বিল আনার প্রস্তুতি চালাচ্ছে বিজেপি সরকার। এবার এটা বিল বলবো না চলা বাঁশ বলবো সেটাই বুঝতে পারছি না। কারণ এই বিল নিয়ে অলরেডি মিজোরাম এতটা ভয় পেয়েছে যে তারা ব্ল্যাক ডে পালন করা শুরু করে দিয়েছে। কেরল বিধানসভায় শোকের ছায়া নেমে এসেছে, তাদের সবারই মাথায় হাত পড়ে গেছে। আর ভারতে বসবাসকারী কিছু খ্রিস্টান কমিউনিটি তারা বারবার অনশন ও ধর্মঘটের ডাক দিচ্ছে। এই বিল নিয়ে ভারতের কিছু মানুষ তো চিন্তায় আছেই। ভারত ছাড়াও ভারতের বাইরের দেশ আমেরিকা ও চীন তারা পুরোপুরিভাবে শকে চলে গেছে। তাই তো তারা তড়িঘড়ি তাদের সমস্ত অফিসারদেরকে ডেকে নিয়ে রাতের পর রাত জেগে মিটিং করছে, যাতে কোনোভাবেই ভারতে এই বিল যাতে পাস না হয়ে যায়। যদি এই বিল ভারতে পাস হয়ে যায় তাহলে আমেরিকা সেই ভারতের উপর দাদাগিরি, ভারতের উপর কন্ট্রোল, ভারতের মধ্যে দাঙ্গা হিংসা আন্দোলন লাগিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এছাড়াও ভারতের সরকারের উলট পালট, ভারতকে সবসময় ব্যস্ত রাখা, এই ভিলেনের মতন কাজগুলি আর আমেরিকা করতে পারবে না, সেই গুড়ে বালি। তাই তো যদি এই বিলটা ভালোভাবে ভারতে লাগু হয়ে যায় তাহলে আমেরিকা ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে যা করেছে, সেখানে যেভাবে তাদের সরকারকে উল্টে দিয়েছে, সেইটা আর ভারতে পারবে না। তাই তো আমেরিকার মার্ক রুবিও এতটা সমস্যায় পড়েছে যে বারবার ভারতের মাদার টেরেসা ফাউন্ডেশনে ছুটে আসছে। নমস্কার, আমি নয়ন। আজকের ভিডিওতেই বিল নিয়ে আমরা কথা বলবো, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। না হলে আপনারা যদি হাফ দেখে চলে যান তাহলে আপনারা অল্প বিদ্যায় ভয়ঙ্করী বলে পরিচিত হবেন। তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। তো চলুন শুরু করি কি সেই বিল। আপনারা সকলেই জানেন যে বর্ষাকালীন অধিবেশন শুরু হয়ে গেছে, আর এই অধিবেশনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা 5টা বিল পাস করানোর প্রস্তুতি চালানো হচ্ছে, যার মধ্যে একটা হলো FCRA, যার ফুল ফর্ম হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এই বিলটা এটা এমন একটা বিল যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত এবং সবচেয়ে বেশি আলোচিত। মানে এই বিলটা নিয়ে মানুষের সবচেয়ে বেশি বিতর্ক হয় মানুষের মধ্যে, এবং এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনাও হয় মানুষের মধ্যে। তাই তো এই বিল নিয়ে এত হাঙ্গামা। চলুন একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। ধরুন আমাদের ভারতে অনেক ট্রাস্ট NGO ফাউন্ডেশন আছে, এবং সেই ট্রাস্ট NGO ফাউন্ডেশনে অনেক বাইরের দেশ থেকে ফান্ডিং আসে, সেখান থেকে টাকা আসে। তাই সরকার বলছে যে সেই যে টাকা আসছে সেইটার হিসাব সরকারকে দেখাতে হবে, সেইটার উপর সরকার রেগুলেট করবে, সেটা সরকারের নজরদারিতে হবে। সেই টাকা এলো, সেটা কোথায় খরচা করা হলো, সেই সব কিছুই হিসাব সরকারকে দেখাতে হবে। কারণ এই টাকা অনেক সময় রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কাজ করতে কাজে লাগানো হয়। দেশের মধ্যে হাঙ্গামা আন্দোলন হিংসা এইসব লাগানোর পেছনে এইসব ফান্ডিংয়ের অনেক সময় হাত থাকে। ধরুন একটা উদাহরণ দিয়ে, আমাদের দিল্লির এই যে যন্তর মন্তরের যে প্রোটেস্টটা হলো, সেখানে পার ডে 20 লাখ টাকার করে খাবার আসছিল। এবার সেই টাকা কোথা থেকে আসছিল? কেউ তো তার পকেট থেকে দেবে না। তো সেই সব কাজে এই ট্রাস্ট NGO এরা জড়িত বলে মনে করা হচ্ছে। আর দেখুন বাইরের দেশ কেন টাকা পাঠাবে আমাদের ভারতে এইসব করার জন্য? শুনুন, বাইরের দেশ আমেরিকা চীন এরা কখনোই চাইবে না যে তারা যে 1 নম্বর 2 নম্বর আছে সেই জায়গাটা কখনো ভারত দেশে সেই জায়গাটাই বসুক, ভারতের ডেভেলপমেন্ট হোক, তারা কখনোই চাইবে না। তাই তারা সবসময় চাইবে যে ভারতের মধ্যে হিংসা আন্দোলন দাঙ্গা ছড়িয়ে রাখতে, যার ফলে ভারত যাতে ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে না পারে। তো ধরুন আমি একটা উদাহরণ দিই, যে আমাদের ভারতবর্ষের কোনো একটা জঙ্গল বা কোনো একটা পাহাড়ে সেখানে একটা সোনার খনির হদিশ মিলল। এবার সেই সোনার খনি থেকে যদি সোনাটা উত্তোলন করা হয় তাহলে ভারতের অর্থনৈতিক কতটা সুধার হবে, অর্থনৈতিকভাবে কতটা ভারত শক্তিশালী হবে। কিন্তু যখন এই খবরটা ছড়াবে দেখবেন কিছু NGO ট্রাস্ট তারা সঙ্গে সঙ্গে আন্দোলন করতে শুরু করে দিয়েছে। তারা কি বলবে যে না, ওখানে এটা করা যাবে না, ওখানে জঙ্গল কাটা যাবে না, ওখানে পরিবেশ দূষণ হবে জঙ্গল কাটলে। এই ট্রাস্ট আর NGO দেখবেন সঙ্গে সঙ্গে তারা অ্যাক্টিভ হয়ে যায়। তো এগুলো কাদের মাধ্যমে হয়? এগুলো সেই বাইরের দেশ আমেরিকা চীন, জার্মানি নেদারল্যান্ড, এই সব দেশের
থেকে ফান্ডিং আসে, তারাই এইসব ফান্ড পাঠায় যে তোমরা ওখানে এটা নিয়ে আন্দোলন করো। এটা কোনোভাবেই সেখানে হতে দেবে না, কারণ এটা হতে দিলে ভারত উন্নত হয়ে যাবে, ভারতের ডেভেলপমেন্ট হবে, সেটা তারা কখনোই হতে দেবে না। এবার এই এনজিও, ট্রাস্ট, ফাউন্ডেশন যে এইসব কাজের জন্য সবসময় যুক্ত থাকে সেটা নয়। এইসব কাজের জন্য অনেক সময় বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসও যুক্ত থাকে, ইনফ্লুয়েন্সারও যুক্ত থাকে। তো এই এফসিআর বিলটা কি সেটা জানার আগে চলুন এই এফসিআর বিলের কি ইতিহাস আছে সেইটা আগে আমরা জেনে নিই, তাহলে আপনারা আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। দেখুন, এফসিআর বিল কোনো নতুন বিল নয়, এটা অনেক বছর আগে থেকেই ভারতবর্ষে লাগু হয়ে আছে। এবার বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা এই বিলে নতুন নতুন নিয়মকে অ্যাড করা হয়, সেখানে যোগ করা হয়। এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্যার তিনি সেটাই করতে চলেছেন, এই বিলে কিছু আরও নতুন নিয়ম অ্যাড করতে চলেছেন। কিন্তু খবর আসছে তিনি এমন কিছু নতুন নিয়ম অ্যাড করতে চলেছেন যার ফলে মহা বিপদে পড়তে চলেছে বিরোধী দল ও বিদেশি শক্তি আমেরিকা ও চীন। তাই তো এদের এত চুলচুলানি। তো চলুন এবার একটু ইতিহাসে যাওয়া যাক। দেখুন, আপনারা সকলেই জানেন 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। ভারত তখন স্বাধীন তো হয়ে গিয়েছিল, কিন্তু ভারত এক মহা আর্থিক সংকটে ভুগছিল। সেই জন্য ভারতের না উন্নতি হচ্ছিল শিক্ষা ব্যবস্থা, না উন্নতি হচ্ছিল স্বাস্থ্য ব্যবস্থা, না উন্নতি হচ্ছিল গ্রামীণ দপ্তরগুলি। সেই সময় ভারতের একটা জিনিস শুধু প্রয়োজন ছিল, টাকা। সেই জন্য ভারতের বাইরের দেশ, কিছু দেশ তারা পরিকল্পনা করে ভারতের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করার জন্য ভারতকে টাকা দেয়। তখন থেকে ভারতে শুরু হতে লাগলো, তখন থেকে ভারতের খোলা হলো এই ট্রাস্ট, এনজিও, ফাউন্ডেশন। তারপর ভারতের মধ্যে এই এনজিও, চ্যারিটেবল ট্রাস্ট, ফাউন্ডেশনের সংখ্যা হু হু করে বাড়তে লাগলো এবং ভারতের বাইরের দেশ যেমন জার্মানি, ইটালি, ফ্রান্স, ইউএসএ, আমেরিকা, এই সব দেশগুলি ভারতকে এই এনজিও, ট্রাস্ট এবং ফাউন্ডেশনের মাধ্যমে টাকা পাঠাতে শুরু করলো। তখন ভারতের মনে হয়েছিল যে এই দেশগুলি তাদের উপকার করছে, তাদেরকে আর্থিক সংকট থেকে বার করানোর জন্য সাহায্য করছে। কিন্তু কোথায় আছে না, আর্থের সেবা নয় স্বার্থের ফেরি, মানে কেউ এমনি এমনি কিছু করবে না, তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ থাকবে। তারপর সময় আসে 1960-এর দশক, যখন পুরো দুনিয়া কোল্ড ওয়ারে ঠান্ডা যুদ্ধে ভুগছিল। তখন দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, একদিকে আমেরিকা ও আমেরিকার সাপোর্টার দেশগুলি, আর অন্যদিকে ইউএসএ, রাশিয়া ও তাদের সাপোর্টার দেশগুলি। এবার এই দুই দলই চাচ্ছিল যে ভারতকে তাদের দিকে টানার জন্য, কিন্তু ভারত যেহেতু দুই দলেরই দেশের কাছ থেকে আর্থিক সাহায্য পাচ্ছিল, তাই ভারত কোনো দলের দিকেই ঝুঁকেনি। তারপরই ভারতের আরও এই এনজিওতে, এই ট্রাস্টে, এই ফাউন্ডেশনে আরও টাকা বাড়তে শুরু করলো। এই দুই দলের দেশগুলো ভেবেছিল যে ভারতের উপর আরও বেশি বেশি করে টাকা ঢালবো, সেই টাকা দিয়ে ভারতকে কিনে নেব। যার ফলে ভারতে আরও এনজিও, চ্যারিটেবল ট্রাস্ট ও ফাউন্ডেশনের সংখ্যা হু হু করে বাড়তে লাগলো। কিন্তু ভারত তাদের কাছ থেকে টাকা তো নিতে লাগলো, কিন্তু কোনো দিকেই ঝুঁকেনি। তারপর সময় এলো 1971 সাল, যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় এবং বাংলাদেশের উত্থান হয়। তখন ভারত পাকিস্তানকে এমনভাবে হারায়, ভারত পাকিস্তানকে পায়ে জুতার তলায় নিয়ে চলে আসে। আর তখন থেকেই পুরো দুনিয়ার ধ্যান ভারতের দিকে আকৃষ্ট হলো। তারা এটা ভাবছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে ভারত, যার ফলে আগে যেখানে ভারতকে কয়েকটা মাত্র দেশ টাকা পাঠাচ্ছিল, 1971 সালের পর সেই দেশের সংখ্যা বেড়ে যায়, যার ফলস্বরূপ ভারতেই এনজিও, চ্যারিটেবল ট্রাস্ট ও ফাউন্ডেশনের সংখ্যা হু হু করে বেড়ে যায়। আর ঠিক এই জায়গাটাই সরকারকে চিন্তায় ফেলে, সরকারের রাতের ঘুম কেড়ে নেয়। কারণ সরকার দেখল যে এই এনজিও, ট্রাস্ট ও ফাউন্ডেশনের মাধ্যমে বিদেশি শক্তি যেভাবে টাকা পাঠাচ্ছে, এই বিদেশি শক্তি যদি ভবিষ্যতে ভারতের সরকারকে উল্টে দেওয়ার চেষ্টা করে, ভারতের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, ভারতের মধ্যে হিংসা আন্দোলন লাগানোর চেষ্টা করে, ভারতের মধ্যে এই যে আতঙ্কবাদী সংগঠনগুলো আছে সেগুলোকে আরও বেশি বেশি করে ফান্ডিং করে টাকা দিয়ে তাদেরকে আরও শক্তিশালী করার চেষ্টা করে, তখন কি হবে? এইসব কথা রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছিল। ঠিক সেই সময়ই
1975 থেকে 1977 সালে ভারতের প্রধানমন্ত্রী হয়ে আসেন ইন্দিরা গান্ধী। তিনি এসেই ঘোষণা করেন যেই বিদেশি শক্তিগুলো এই এনজিও ও ট্রাস্টের মাধ্যমে টাকা পাঠিয়ে ভারতের মধ্যে আন্দোলন, হিংসা ও ভারতকে ভাঙার চেষ্টা করছে, তাই এরপর থেকে এই এনজিও চ্যারিটেবল ট্রাস্ট ফাউন্ডেশনে যে বিদেশ থেকে আসা টাকার উপরে সরকার নজরদারি চালাবে। তাই 1976 সালে ইন্দিরা গান্ধীর আমলে প্রথম তিনি এই এফসিআরএ বিল নিয়ে আসে, যার ফুল ফর্ম ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। ধরুন একটা উদাহরণ দিয়ে বলে দিই, ধরুন আমার একটা এনজিও আছে যার নাম নয়ন এনজিও, ঠিক আছে। এবার সেই এনজিওতে বাইরের দেশ থেকে, বিদেশ থেকে প্রথম ধরুন 1 কোটি টাকা ফান্ড করলো, তারপরে সেটা বেড়ে 10 কোটি টাকা হয়ে গেল, তারপরে সেটা 100 কোটি টাকা হয়ে গেল, তারপর সেটা 1000 কোটি টাকা হয়ে গেল। এবার আমার কাছে যেহেতু অত টাকা হয়ে আসছে বিদেশ থেকে, এবার ধরুন আমার তো একটা লিমিটেড যে আমি এতটা বিস্তার করতে পারবো। এবার সেই টাকা ধরুন কোনো বিরোধী রাজনৈতিক দল আমাকে এসে বলল যে আপনারা এই ভোটের সময় আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করুন, আমি যখন ক্ষমতায় আসবো আমি আপনাদেরকে দেখে নেব। এছাড়াও বিদেশ কখনোই চায় না যে ভারত উন্নতি হোক, ভারতের ডেভেলপমেন্ট হোক, ভারত এই 1 থেকে 5 নম্বর জায়গায় আসুক। তাই তারা চায় সবসময় ভারতের মধ্যে দাঙ্গা, ভারতের মধ্যে হিংসা, ভারতের মধ্যে আন্দোলন, এইসব যদি ছড়িয়ে রাখা যায়, ভারতের ফোকাসটা যদি ওই দিকে রাখা যায়, তাহলে ভারত ডেভেলপমেন্টের দিকে অতটা ফোকাস করতে পারবে না। তাই তো আমাদের ভারত পাকিস্তানের এই যুদ্ধ সব সময় লেগেই থাকে। তো এই কারণ বিদেশি শক্তিগুলো কখনোই চায় না ভারতের উন্নতি হোক, তাই তারা এই এনজিও ট্রাস্টের মাধ্যমে তারা টাকা পাঠিয়ে ভারতকে ওই দিকে ব্যস্ত রাখতে চেয়েছিল। আর এই দিকেও সরকার দেখলো যে যখন এই এনজিওগুলোর কাছে এত টাকা আসছে, তাহলে তারা এককালীনই সরকারকে উল্টে দেওয়ারও ক্ষমতা তাদের হাতে চলে আসবে। তাই এই অ্যাক্টকে নিয়ে আসা হয়। তাহলে আমরা জানলাম যে এই এফসিআরএ বিল ভারতে প্রথম 1976 সালে নিয়ে আসা হয়। তারপর সময় এগোতে থাকে। 1991 সাল, তখন ভারত একটা মহা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। আর তখন ভারতের অর্থমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং। তিনি দেখলেন যে ভারতের অর্থনীতিটাকে যদি ঠিক করতে হয়, তাহলে বাইরের দেশে বিদেশি টাকার দরকার আছে। সেই জন্য তখন তিনি ভারতের লিবারাইজেশন নিয়ে আসলেন, ভারতকে গ্লোবালাইজেশন করে দিলেন। বিদেশ থেকে যাতে কোম্পানিরা ভারতে ব্যবসা বাণিজ্য করতে আসে, তার ফলে বিদেশ থেকে বিদেশের ডলার ভারতেও আসবে, তার ফলে ভারতের অর্থনৈতিকটা ঠিক হবে। আর সেই জন্য সেই সব ব্যবসা বাণিজ্য যাতে বিদেশ থেকে করতে আসে, এবং সেই যে ব্যবসা বাণিজ্য করার নিয়ম, সেই নিয়মগুলো আরও সহজ সরল করে দেওয়া হলো। তার ফলে বিদেশি অনেক কোম্পানি আমাদের ভারতে আসতে শুরু করলো। যেমন এই হিন্দুস্তান ইউনিলিভার, এটা কিন্তু আমাদের দেশের কোম্পানি নয়। আমাদের যে সাবান আর এইসব বানায় না, তো টুথপেস্ট আর এইটা কিন্তু বাইরের দেশের কোম্পানি। তো সেই সব বিদেশি যেহেতু কোম্পানি ভারতে আসতে লাগলো, তাই ভারতেরও আয় বাড়তে লাগলো। কিন্তু এই অন্যদিকে ভারতের এই যে বিদেশ থেকে এই এনজিও ট্রাস্টে ফান্ড যে টাকা পাঠানো, সেটাও হু করে বেড়ে গেল। যেখানে ভারতের আগে 10টা এনজিও ছিল, সেটা হঠাৎ করে 20টা হয়ে গেল, 20টা থেকে 40টা হয়ে গেল, 40টা থেকে 80টা হয়ে গেল। এই হু করে এনজিওর সংখ্যা বাড়তে লাগলো। তাই ডক্টর মনমোহন সিং তিনি বললেন যে যেহেতু ভারতে এই এনজিও ট্রাস্ট ও চ্যারিটেবিলিটির সংখ্যা বেড়ে গেছে, তার ফলে সেই আগের এফসিআরএ বিল, আগের নিয়ম দিয়ে চলবে না। সেই জন্য 1991 সালে কিছু নিয়ম পরিবর্তন করা হয়, এবং 1991 পর 2010 সালে সবচেয়ে বড় এফসিআরএ নিয়ম পরিবর্তন করা হয়। সেখানে 1 নাম্বার, ভারতের যত রকমের এনজিও, চ্যারিটেবল ট্রাস্ট ও ফাউন্ডেশন আছে, তাদেরকে সরকারের আন্ডারে রেজিস্ট্রেশন করাতে হবে। 2 নাম্বার, সেই রেজিস্ট্রেশনগুলিকে প্রতি 5 বছর অন্তর রিনিউয়াল করাতে হবে, পাসপোর্টের মতন। এর ফলে কী হবে, যদি কোনো এনজিও বা ট্রাস্টের কিছু গোলমাল পাওয়া যায়, তাহলে তাকে 5 বছর পর রেজিস্ট্রেশন তার ক্যান্সেল করে দেওয়া যাবে। 3 নাম্বার, সমস্ত এনজিওকে এই বিদেশ থেকে আসা টাকার জন্য একটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। ধরুন কোনো একটা এনজিও, সেখানে আমাদের ভারতের দেশেও লোকও টাকা দেয়, ভারতের মানুষ, এবং বিদেশ থেকেও টাকা আছে। সেই জন্য বলছে ভারতের যে দেশ থেকে, ভারত থেকে যে টাকা দিচ্ছে যেসব মানুষরা, তার জন্য একটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে, এবং বিদেশ থেকে যে টাকা আসছে সেটার জন্য পুরো সম্পূর্ণ একটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। 4 নাম্বার, এই যে টাকা পয়সা আসছে সেটা কোন পারপাসে খরচা হচ্ছে, কী হচ্ছে, সেই সব কিছু নজরদারি করবে
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের গৃহমন্ত্রী দ্বারা সমস্ত কিছু নজরদারি চালানো হবে। 2010-এর পর থেকে সব কিছু ঠিকঠাকই চলছিল। তারপর 2020 সালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা এই এফসিআরএ বিলে কিছু নিয়ম আবারও পরিবর্তন করা হয়। কিন্তু তা সত্ত্বেও এই বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে যে এই এনজিও, এই ট্রাস্ট ও ফাউন্ডেশনকে কাজে লাগিয়ে ভারতেরই কিছু ব্যবসাদার, ভারতেরই কিছু উদ্যোগপতি তারা ট্যাক্স চুরি করছে। ভারতেরই কিছু উদ্যোগপতি তারা তাদের কালো টাকাকে এই এনজিও ট্রাস্টের মাধ্যমে সাদা টাকায় রূপান্তরিত করছে। তার জন্য 2026 সালের এই বাদল অধিবেশনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্যার এই এফসিআরএর বিলের আরও কিছু শক্ত ও কঠিন নিয়ম নিয়ে আসতে চলেছে। চলুন এবার সেই কী নিয়ম সেগুলো দেখে নিই। এবার 1 নাম্বার, ধরুন আমার এ নামক একটা এনজিও আছে এবং সেই এনজিওটা শিক্ষা নিয়ে কাজ করে এবং তার এফসিআরএর রেজিস্ট্রেশন আছে, কিন্তু এই এর আন্ডারই বিসিডি আরও 3টে শাখা এনজিও খুলে দেওয়া হচ্ছে এবং এই এ থেকে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে বিসিডি এর অ্যাকাউন্টে। এবার এ নামকটা যেহেতু রেজিস্ট্রেশন করা আছে সে ঠিক আছে, কিন্তু এই বিসিডি এর তাদের রেজিস্ট্রেশন করা নেই। তার ফলে এই বিসিডি এর যে এ থেকে টাকা আসছে সেটা যে কী কাজে লাগাচ্ছে সেটার হিসাব পাওয়া যাচ্ছিল না। তো এবার ভারত সরকার বলেছে যে এ বিসিডি সবাইকে ছোট থেকে ছোট যত এনজিও আছে সবাইকেই রেজিস্ট্রেশন করতে হবে। একটা এনজিওর ইয়েতে আরও 3-4টে শাখা খুলে কাজ চালাবো, এটা আর হবে না। 2 নম্বর, অমিত শাহ স্যার বলেছে যে বিদেশ থেকে ফান্ড আসছে ভালো জিনিস, আরও বেশি করে পাঠাও, কিন্তু এরপর থেকে সরকার এই ফান্ডের উপরে সেটা কোথায় কিভাবে খরচা হচ্ছে, সেটা কত টাকা আসছে, কিভাবে খরচা হচ্ছে, সমস্ত কিছুর উপরে একটা কড়া নজরদারি, নিখুঁত নজরদারি চালাবে। আর যদি কোনো এনজিওতে কোনো কিছু গোলমাল পাওয়া যায় তাহলে সেই এনজিওটাকে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে এবং সেই এনজিওটাকে ব্যান করে দেওয়া হবে। 3 নাম্বার, রিসেন্ট ভারতে বিগত 3-4 বছরে প্রায় 19,000 এনজিওকে বন্ধ করে দিয়েছে। সেই সব এনজিওগুলো নাকি কুকর্ম করছিল, যেরকম তারা ধর্মান্তরিত কাজ করছিল, তারা টাকা পয়সা দিয়ে এক ধর্ম থেকে মানুষকে অন্য ধর্মে রূপান্তরিত করছিল, তাদেরকে ব্রেন ওয়াশ করে। তাছাড়াও দেখবেন অনেক পর্বত এলাকায়, যেগুলো অনেক গ্রামগঞ্জে, ঠিক আছে, সেখানে মানুষকে টাকা পয়সা দিয়ে তাদেরকে ভুল ভাল বুঝিয়ে তাকে ধর্ম রূপান্তরিত করা হয়। যেমন এইসব ঘটনা কেরালাতে বেশি ঘটে। কেরালা ছাড়াও আমাদের যদি ভারতবর্ষ দেখা যায়, আর পশ্চিমবঙ্গের এই জঙ্গলমহল এলাকায়, এই সারেঙ্গা, ঠিক আছে, রায়পুর, এইসব সাইডে এইসব ঘটনাগুলো আমার চোখে দেখা আছে, ঠিক আছে। তাছাড়াও আসাম, মিজোরাম এইসব জায়গায় এই এনজিওর মাধ্যমে টাকা পাঠিয়ে সামাজিক যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে অনেক এনজিওর মাধ্যমে। এই রিসেন্টলি দেখুন না, এই দিল্লির যন্তর মন্তর যে জেনজি দ্বারা প্রোটেস্ট হয়েছে, সেখানে ফরেন ফান্ড ড্যাম শিওর আছে সেখানে। এবার সরকার সেটাকে খুঁজে বার করবে কোন এনজিও থেকে এসছে। তো এই সব দাঙ্গার কাজে লাগানোর জন্য এই এনজিওগুলো যে ব্যবহার করছিল, এগুলো আর করতে দেবে না সরকার। এগুলোর উপরে একদম পুরো নিখুঁত নজরদারি চালাবে এবং এগুলোকে যেখানেই গড়বড়ি পাবে, গন্ডগোল গোলমাল পাবে, সেগুলোকে ব্যান করে দেওয়া হবে। 4 নাম্বার, আগে যে নিয়ম ছিল যে এইসব ফান্ডের জন্য, বিদেশে আসা ফান্ডের জন্য একটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। তো তার ফলে অনেক এনজিও কী করছিল, তারা কোনো জায়গার গ্রামীণ ব্যাংকের সাথে টাই আপ করে নিচ্ছিল। তার ফলে সেখানে তারা পয়সাকে রেগুলেট করতে, সেখানে তারা স্ক্যাম করতে তারা অনেক বেশি স্বচ্ছবোধ করছিল। কিন্তু সরকার এখন বলে দিয়েছে যে অন্য কোনো ব্যাংক নয়, শুধুমাত্র এসবিআইয়ের অ্যাকাউন্টেই আপনাকে সেই টাকা নিতে পারবেন, আর এসবিআই ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই এনজিওর টাকা নিতে পারবেন না। তাহলে এবার সরকার এসবিআই কেন দিয়েছে? এসবিআই হচ্ছে যেহেতু সরকারি ব্যাংক, তাহলে সরকারের নজরদারিটা আরও পুক্ত হবে, সেই জন্য সরকার এটা করেছে। আর 5 নাম্বার, যেসব এনজিও, ট্রাস্ট ও ফাউন্ডেশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবার তাদের তো এখানে আমাদের ধরুন কিছু না কিছুতে অ্যাসেট আছে, ধরুন তাদের বিল্ডিং আছে, তাদের স্কুল আছে, কলেজ, হাসপাতাল আছে, তো এইসব বিল্ডিং যে আছে তাদের অ্যাসেট, সেই সব কিছুই যেগুলো ব্যান্ড হয়ে গেছে আমাদের দেশে, সেই সব কিছুই সরকারের হাতে চলে যাবে, সেগুলো আইনি ইয়েতে চলে যাবে এবং সেগুলোকে সরকার কন্ট্রোল করবে। ধরুন যেমন এই মাদ্রাসা, যদি এখানে গণ্ডগোল পাওয়া যায়, সেই সব যে স্কুলগুলো আছে সেগুলো সরকারের আন্ডারে চলে যাবে। তার ফলে সরকার এখানে দুদিকে ফায়দা হবে।
ঠিক আছে, 1 নম্বর তাদের কিছু টাকা বাঁচলো এবং সেগুলো সরকারের আন্ডারেই চলবে, সরকার চালাবে। হ্যাঁ, আর দ্বিতীয় নাম্বার কি হবে যে এই মাদ্রাসার এইসব জিনিসগুলো অনেক কমে যাবে আস্তে আস্তে। তো এই নিয়মগুলোই এবারের বিলে নিয়ে আসছে সরকার। সেই জন্য অনেক বিরোধী শক্তি ও বিদেশি শক্তিগুলোর তারা যেসব দেশ ফান্ডিং পাঠাচ্ছে তারা খুব এখন চুলকানি হচ্ছে, তারা খুব বড় বিপদের মুখে এখন পড়ে গেছে। এবার এই বিলের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের দল। তারা বলছে যে সরকার এই বিল নিয়ে আসার ফলে সরকার এদের রাজা হয়ে যাবে, সরকার এবার এই এনজিওগুলোকে চালাবে। এবার সরকারের ধরুন কোনো এনজিওকে পছন্দ নয়, তাহলে সরকার তার উপরে বেশি অ্যাকশন নেবে, তারপরে আইনি পদক্ষেপ নেবে, তাকে একদম নিখুঁতভাবে নজরদারি চালাবে। আর দ্বিতীয় নম্বর, ছোট কংগ্রেস বলছে যে ছোট যে এনজিওগুলো আছে তাদের রেজিস্ট্রেশনের দরকার নেই, তাদের রেজিস্ট্রেশন করে কি হবে। কিন্তু সরকার বলছে না, আরে বাবা, যদি আপনারা এনজিও খুলবেন, এনজিওতে টাকা করবেন, যদি সঠিক কাজে লাগান, তাহলে আমাদের ভয় কিসের, চলুন না, করুন না, অসুবিধার কি আছে। তো বুঝতেই তো পারছেন যে বিরোধী নেতা বিরোধীদের কেন তাদের এত জ্বলনটা লাগছে, কারণ এই যে এনজিওর ফান্ড তাদের পকেটেও যায়, তারা যে বিরোধিতা করে এত টাকা আসে কোথা থেকে, তাদের ফান্ডেও যায়। তো এবার তাদের পকেট ধরুন কাটতে চলেছে, সেই জন্য তাদের এত জ্বলন। এবার প্রশ্ন হচ্ছে, যদি কোনো এনজিওর মধ্যে এই গন্ডগোল বা গোলমাল কিছু পাওয়া যায়, তাহলে তার এগেনস্টে কী ব্যবস্থা নেওয়া হবে? 1 নম্বর যেটা হবে, প্রথমে তার রেজিস্ট্রেশনকে ক্যান্সেল করে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর, তাকে আর্থিক জরিমানা করা হবে। তৃতীয় নম্বর, তাকে আইনি আওতায় নিয়ে আসা হবে এবং তাকে জেল ও কারাদণ্ড দেওয়া হবে। এবং 4 নম্বর, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এবার আমাদের দেশের এই কটা শাস্তি আছে, কিন্তু বিদেশে আরও শাস্তি তাদের কড়া। তাদের শাস্তি যে যদি কোনো এরকম পাওয়া যায়, মানে এরকম তো ডাইরেক্ট পাওয়া গেলে তো তার একদম অবস্থা একদম ঢিলে করে দেবে। যদি কোনো ব্যক্তিকে যদি পাওয়া যায় যে তারা দেশ বিরোধীর জন্য এই ফান্ডকে কাজে লাগাচ্ছে বা কিছু সেরকম আভাস পাওয়া যায়, তাকে 3 থেকে 4 কোটি টাকা জরিমানা করবে। এছাড়াও তাকে 10 থেকে 20 বছরের জেল করবে। তার রেজিস্ট্রেশন তো ক্যান্সেল হবেই, তার সমস্ত সম্পত্তি তো বাজেয়াপ্ত করে নেবেই, এবং তাকে দেশের বাইরে লাত মেরে ফেলে দেওয়া হবে। তাকে তার সিটিজেন যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে সেটাও তার ক্যান্সেল করে দেওয়া হবে। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে আমাদের দেশে তাহলে টোটাল কত এনজিও আছে? আমাদের দেশে টোটাল 5,25,000 এনজিও আছে, যার মধ্যে 19,000 সরকার থেকে ব্যান করে দেওয়া হয়েছে, তাদেরকে মানে বন্ধ করে দেওয়া হয়েছে। আর 14,000-এর মতন এমন 14,500-র মতন আছে যারা এফসিআরের রেজিস্ট্রেশন প্রাপ্ত। আর প্রায় 54,000 এমন আছে যাদের সরকারের খাতায় নাম নথিভুক্ত হয়েছে কিন্তু তারা এখন এফসিআরের রেজিস্ট্রেশন পায়নি। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে তাহলে আমাদের দেশে কোন বিদেশ সবচেয়ে বেশি আমাদের দেশের এনজিওকে ফান্ড করে? আমাদের সবচেয়ে বেশি ফান্ড করে আমেরিকা, তারপরে জার্মানি, তারপরে ইউএসএ, তারপরে নেদারল্যান্ড, তারপরে আপনার আছে কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউএই, চীন, এইসব দেশগুলি। তারপরে আপনার মনে আরও একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কোন দেশে আমাদের কোন রাজ্যগুলিতে সবচেয়ে বেশি এই এনজিওগুলো আছে? সবচেয়ে বেশি এনজিও আছে উত্তরপ্রদেশে, তারপরে তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ। এবার আপনার মনে আরও একটা প্রশ্ন আসবে যে এনজিওর মাধ্যমে ধর্মান্তরিত সবচেয়ে বেশি ঝামেলা দাঙ্গা লাগানো কোথায় হয়? সেটা হয় কেরলে। তার জন্য কেরলের কিছু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তারা এর মধ্যেই এই বিল আনার আগেই তারা রাস্তায় নেমে আন্দোলন করছে। তারা এই বিল কোনোভাবে ভারতে লাগু হতে দেবে না, তারা অনশনে বসছে, তারা ধর্মঘট জানাচ্ছে। এছাড়াও এই বিল নিয়ে কংগ্রেস যতই তারা আন্দোলন করুক, যত বিরোধিতা করুক, কিন্তু এই বিল কিন্তু কংগ্রেসের আমলে, ইন্দিরা গান্ধীর আমলেই প্রথম এসেছিল, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এবার আপনার কি মতামত? এই বিলে যে নিয়মগুলো নিয়ে আসছে অমিত শাহ সরকার, সেইটা কি সঠিক? সেগুলো কি ঠিক করছে নাকি সেখানে কিছু ভুল করছে? এই বিল আনলে কি কি পরিবর্তন হবে? আপনার কি মতামত? সেই সমস্ত কিছু কমেন্টে জানাবেন। আর আশা করি আমি আপনাদের এফসিআরের যে বিল এটা সহজ সরল ভাষায় বোঝাতে পেরেছি। তাই যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই ভিডিও দেখার জন্য। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ নিজেও শিখুন এবং
তাদেরকেও শেখার জন্য উৎসাহ দিন, তাদেরকেও শেখার জন্য ব্যবস্থা করে দিন। তো আজকে নিয়ে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মোদী সরকার কীভাবে ভারতের ডিমিলিটারিজেশন ও ওয়ান নেশন ওয়ান বিল কীভাবে ভারতকে হিন্দু রাষ্ট্র করবে সেই ভিডিওটা দেখার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করুন। এছাড়াও এই দিল্লির যন্তর মন্তরের পেছনে কীভাবে বিদেশি ফান্ডিংয়ের হাত ছিল সেই ভিডিওটা দেখার জন্য বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন। চলুন আজকে নিয়ে এতটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।